ওয়ার্ড লিওনার্ড ড্রাইভ। আমরা ডিসি মোটরের স্পিড কন্ট্রোল নিয়ে ডিসকাস করছিলাম। সেখানে অলরেডি আর্মেচার রেজিস্ট্যান্স কন্ট্রোল বা রিওস্ট্যাটিক কন্ট্রোলের মেথড আমরা দেখেছি, যেখানে আমরা দেখেছিলাম যে আর্মেচারের সঙ্গে একটা সিরিজে ভ্যারিয়েবল রেজিস্ট্যান্স কানেক্ট করে সেই রেজিস্ট্যান্সের ভ্যালুকে চেঞ্জ করে কিভাবে ডিসি মোটরের স্পিডকে বেস স্পিডের থেকে কম স্পিডে কন্ট্রোল করা যায় সেটা আমরা দেখেছিলাম। আবার সেকেন্ডার একটা মেথড দেখেছিলাম, ফিল্ড ফ্লাক্স কন্ট্রোল মেথড, যেখানটায় ডিসি মোটরের যে ফিল্ডের ফ্লাক্স সেটাকে আমরা চেঞ্জ করেছিলাম। সেটাকে চেঞ্জ করে কিভাবে ডিসি মোটরকে বেস স্পিডের থেকে বেশি স্পিডে তার স্পিডকে ভ্যারি করানো যায় সেটাও আমরা দেখেছিলাম। 3 নাম্বার যে মেথডটা বাকি ছিল সেটা ছিল আর্মেচার ভোল্টেজ কন্ট্রোল। তো ওয়ার্ড লিওনার্ড ড্রাইভ বা ওয়ার্ড লিওনার্ড যে সিস্টেমটা আছে সেখানে আমরা আর্মেচার ভোল্টেজ কন্ট্রোলের মাধ্যমে ডিসি মোটরের স্পিডকে কন্ট্রোল করতে পারি। ওয়ার্ড লিওনার্ড ড্রাইভ ইন্ট্রোডিউস হয়েছিল 1891 সালে। তো যাই হোক, আর্মেচার ভোল্টেজ কন্ট্রোল এই নামটা শুনে কি বোঝা যাচ্ছে? যে একটা ডিসি মোটর থাকবে, সেই ডিসি মোটরের আর্মেচারের অ্যাক্রসে অ্যাপ্লাইড ভোল্টেজকে আমরা যদি চেঞ্জ করি তাহলে কিভাবে ডিসি মোটরের স্পিড চেঞ্জ হবে সেটা আমরা দেখব। আচ্ছা, এখানে ওয়ার্ড লিওনার্ড ড্রাইভের একটা বিশেষ অ্যাডভান্টেজ হচ্ছে এটাই যে এই ড্রাইভে আমরা যেরকম আর্মেচারের অ্যাক্রসে অ্যাপ্লাইড ভোল্টেজ চেঞ্জ করে ডিসি মোটরের স্পিডকে কন্ট্রোল করতে পারি বেস স্পিডের নিচে, তার সাথে সাথে ফিল্ডকে কন্ট্রোল করে, মানে ডিসি মোটরের ফিল্ড ফ্লাক্সকে চেঞ্জ করে ডিসি মোটরের স্পিডকে অ্যাবাভ বেস স্পিডেও আমরা ভ্যারি করাতে পারি। জায়গাটা আমি আর একবার রিপিট করছি যে ওয়ার্ড লিওনার্ড ড্রাইভের সাহায্যে যেরকম আমরা আর্মেচারের অ্যাক্রসে অ্যাপ্লাইড ভোল্টেজকে চেঞ্জ করে ডিসি মোটরের স্পিডকে বেস স্পিডের থেকে নিচে কন্ট্রোল করতে পারি, তার সাথে সাথে ডিসি মোটরের ফিল্ড ফ্লাক্সকে কন্ট্রোল করে বা ফিল্ড ফ্লাক্সকে চেঞ্জ করে একই সাথে আমরা ডিসি মোটরের স্পিডকে বেস স্পিডের থেকে উপরেও ভ্যারি করাতে পারি। তো কিভাবে কি করা হয় এবার আমরা সব একে একে দেখব। তো ওয়ার্ড লিওনার্ড ড্রাইভের একটা স্কিমেটিক ডায়াগ্রাম এখানে ড্র করা আছে। কি কি জিনিস এখানে ইউজ হয় সেটা একটু দেখতে হবে। এবার দেখো, ফার্স্টে একটা এখানে এসি মোটরের ছবি আঁকা আছে। এই এসি মোটরটা একটা 3 ফেজ সিঙ্ক্রোনাস মোটর হতে পারে, আবার একটা 3 ফেজ ইন্ডাকশান মোটরও হতে পারে, আবার এসি মোটর কেন, আমরা ডিসি মোটরও ইউজ করতে পারি, যে কোনো ডিসি মোটর ইউজ করতে পারি। তাহলে ফার্স্টে আমরা কি দেখছি, একটা এসি মোটর আমরা ইউজ করলাম। এসি মোটরটা সিঙ্ক্রোনাস মোটর হতে পারে, ইন্ডাকশান মোটর হতে পারে, ইভেন এসি মোটরের পরিবর্তে আমরা ডিসি মোটরে ইউজ করতে পারি, কিছু ম্যাটার করে না। তো যাই হোক, এসি মোটরে দেখো যার জন্য আমরা একটা এসি 3 ফেজ এসি সাপ্লাই দিয়েছি। এই যে এসি মোটরটা আছে, এসি মোটরটার সাথে একটা জেনারেটরকে কাপলিং করা আছে। কি কি তাহলে থাকলো এখনো অবধি? আমরা একটা এসি মোটর নিয়েছি, এসি মোটরটাকে 3 ফেজ সাপ্লাইয়ের সাথে কানেক্ট করা আছে, আর এসি মোটরের সঙ্গে একটা জেনারেটরকে কাপলিং করা আছে। এই জেনারেটরটা কী ধরনের জেনারেটর? এই জেনারেটরটা অবশ্যই একটা ডিসি জেনারেটর। আর এখানটায় আমরা যে ডিসি জেনারেটরটা ইউজ করেছি সেটা একটা সেপারেটলি এক্সাইটেড ডিসি জেনারেটর, যার ফিল্ডকে দেখানো আছে এখানটায়। তো এখন অবধি তাহলে কী কী গেল? আমরা একটা এসি মোটর নিয়েছি, এসি মোটরটার 3 ফেজ সাপ্লাইয়ের সাথে কানেক্ট করা আছে। এসি মোটরটা সিঙ্ক্রোনাস মোটর হতে পারে বা 3 ফেজ ইন্ডাকশান মোটর হতে পারে। তার সঙ্গে একটা ডিসি জেনারেটরকে কাপলিং করেছি আমরা। আর ডিসি জেনারেটরটা এখানটায় যেটা ইউজ করছি সেটা হচ্ছে সেপারেটলি এক্সাইটেড ডিসি জেনারেটর, যার ফিল্ডকে দেখানো আছে এখানটায়। এই যে মোটর আর জেনারেটর, এই যে মোটর আর জেনারেটর, এটাকে একসঙ্গে বলা হয় এমজি সেট বা মোটর জেনারেটর সেট। এবার জেনারেটরের যে আউটপুট,
জেনারেটরের আউটপুট কি হয়? ইলেকট্রিক্যাল। এই যে ডিসি জেনারেটরটা আছে, এই জেনারেটরটার আউটপুট কি হবে? ইলেকট্রিক্যাল। আর এখানে আমরা নিয়েছি একটা ডিসি মোটর। এই ডিসি মোটরটার স্পিড আমরা কন্ট্রোল করতে চাইছি, মানে এই ডিসি মোটরটার আমরা স্পিডকে ভ্যারি করাতে চাইছি। তো এই ডিসি মোটরটাকে কি করা আছে? এই ডিসি জেনারেটরের সাথে কানেক্ট করা আছে। যদি আমরা এনার্জির কনভার্সন বলতে চাই, বুঝতে চাই, তাহলে কি বলবো? দেখো, এটা একটা এসি মোটর। এসি মোটরের ইনপুট কি হচ্ছে? ইলেকট্রিক্যাল, কারণ মোটরের ইনপুট তো ইলেকট্রিক্যাল হয়। তাহলে এসি মোটর থেকে আমি আউটপুট কি পাবো? মেকানিক্যাল। সেই মেকানিক্যাল আউটপুটটা কোথায় দিলাম? ডিসি জেনারেটরে দিলাম, কারণ জেনারেটরের ইনপুটটা কি হয়? মেকানিক্যাল হয়। ডিসি জেনারেটরে ইনপুট দিলাম আমি মেকানিক্যাল। তাহলে ডিসি জেনারেটরটা এবার কি প্রডিউস করবে? ইলেকট্রিক্যাল এনার্জি প্রডিউস করবে। সেটা আমি কোথায় সাপ্লাই দিলাম? ডিসি মোটরে সাপ্লাই দিলাম। এখানে যে মোটরটা ইউজ করেছি তার ফিল্ডকে দেখো এখানে ড্র করা আছে। এটা একটা সেপারেটলি এক্সাইটেড ডিসি মোটর ড্র করা আছে এখানে। আর ডিসি মোটরটা একটা মেকানিক্যাল লোডকে দেখো ড্রাইভ করছে। তাহলে ওয়ার্ড লিওনার্ড মেথডের যে স্কিমেটিক ডায়াগ্রামটা আছে, সেখানে যে যে কম্পোনেন্টগুলো ইউজ করা হয়েছে সেগুলো আমি বুঝিয়ে দিলাম। তো টোটাল জিনিসটাকে আমি আর একবার সাম আপ করছি, যাতে আরও সহজে তোমরা বুঝতে পারো। কি করছি আমরা? ওয়ার্ড লিওনার্ড ড্রাইভে আমরা একটা এসি মোটরকে ইউজ করছি। সেটা 3 ফেজ এসি মোটর প্রেফারেবলি, একটা সিঙ্ক্রোনাস মোটর হতে পারে, আবার একটা ইন্ডাকশান মোটরও হতে পারে। আবার এসি মোটরের পরিবর্তে আমরা ডিসি মোটরও ইউজ করতে পারি। তো যেহেতু আমি এখানে এসি মোটর নিয়েছি, তার জন্য একটা 3 ফেজ এসি সাপ্লাই আমাদেরকে দিতে হয়েছে। তাহলে এই যে এসি মোটরটা আছে, সেখানে আমি ইনপুট কি দিলাম? 3 ফেজ ইলেকট্রিক্যাল পাওয়ার সাপ্লাই দিলাম। তাহলে এই এসি মোটর যেটা আছে, এখান থেকে আউটপুট কি পাবো আমি? মেকানিক্যাল আউটপুট পাবো। যার জন্য এসি মোটরটাকে আমি কাপলিং করেছি কার সঙ্গে? একটা ডিসি জেনারেটরের সাথে কাপলিং করেছি। ডিসি জেনারেটরটা তাহলে তার মেকানিক্যাল ইনপুটটা কোত্থেকে পাবে? এসি মোটর থেকে পাবে। এখানে যে ডিসি জেনারেটরটা ইউজ করেছি সেটা কী ধরনের ডিসি জেনারেটর নিয়েছি? সেপারেটলি এক্সাইটেড ডিসি জেনারেটর, যার ফিল্ডকে এখানে ড্র করা আছে। আর এই যে এসি মোটরটা আর ডিসি জেনারেটরটা, এই দুটোকে একসঙ্গে আমরা বলি কি? মোটর জেনারেটর সেট বা এমজি সেট। এবার যখন আমি এখানে 3 ফেজ এসি সাপ্লাই দিলাম, মানে ইলেকট্রিক্যাল ইনপুট দিলাম, তখন কি হবে? মোটরটা ঘুরতে শুরু করবে। মোটরটা যদি ঘুরতে শুরু করে, তাহলে মোটর থেকে আমি আউটপুট কি পাবো? মেকানিক্যাল পাওয়ার। মোটর মেকানিক্যাল পাওয়ার কাকে সাপ্লাই দিল? ডিসি জেনারেটরকে সাপ্লাই দিল। আর ফিল্ডে যদি সাপ্লাই দেওয়া থাকে, ডিসি সাপ্লাই যদি দেওয়া থাকে, আর এখানে এসি মোটর থেকে ডিসি জেনারেটরে যদি মেকানিক্যাল ইনপুট যায়, তাহলে কি হবে? ডিসি জেনারেটরে মেকানিক্যাল থেকে ইলেকট্রিক্যাল এনার্জির কনভার্সন ঘটবে। তাহলে ডিসি জেনারেটর থেকে আমি পাবো কি? একটা ইলেকট্রিক্যাল আউটপুট পাবো। কি ধরনের ইলেকট্রিক্যাল আউটপুট পাবো? অবশ্যই ডিসি আউটপুট পাবো, কারণ ডিসি জেনারেটর ইউজ করেছি। এবার সেই ডিসি জেনারেটরটার সাথে আমি করলাম কি? একটা ডিসি মোটরকে কানেক্ট করলাম, যে ডিসি মোটরটার স্পিড আমরা কন্ট্রোল করতে চাইছি। যার জন্য দেখো ডিসি মোটরটাকে কানেক্ট করা আছে কার সাথে? ডিসি জেনারেটরের আউটপুটের সাথে কানেক্ট করা আছে। যেখানে যে ডিসি মোটরটা ইউজ করলাম সেটা কি ধরনের ডিসি মোটর? এখানে আমরা যেটা এঁকেছি সেটা হচ্ছে একটা সেপারেটলি এক্সাইটেড ডিসি মোটর, যার ফিল্ডকে এখানটায় আমরা দেখিয়েছি। আর ডিসি মোটরের সাথে কি করা আছে? একটা মেকানিক্যাল লোডকে কানেক্ট করা আছে। এটা হচ্ছে ওয়ার্ড লিওনার্ড যে সিস্টেমটা আছে তার একটা স্কিমেটিক ডায়াগ্রাম। এবার এটা কিভাবে কাজ করবে সেটা আমরা দেখব। তো আমি শুরুতেই বলেছিলাম কি, যে ওয়ার্ড লিওনার্ড মেথডে আমরা দুটো কাজ করতে পারি। একটা হচ্ছে গিয়ে আর্মেচার ভোল্টেজ কন্ট্রোল করতে পারি, মানে আর্মেচার ভোল্টেজ কন্ট্রোলের মাধ্যমে ডিসি মোটরের স্পিড কন্ট্রোল করতে পারি। আর একটা কী করতে পারি? ফিল্ডের যে ফিল্ড ফ্লাক্সকে যদি চেঞ্জ করি,
তাহলে মোটরের স্পিড চেঞ্জ হবে। তাহলে দুটো কাজ আমরা এখানে করতে পারি। তাহলে এই দুটো কাজকে আমরা স্টেপ 1 আর স্টেপ 2 দুই ভাগে ভেঙে নেব। তাহলে চলো ফার্স্টে দেখা যাক স্টেপ 1। দেখো স্টেপ 1-এ কি করা হচ্ছে, আইএফএমকে কনস্ট্যান্ট রাখা হয়েছে। আইএফএম মানে চলো ছবিতে দেখা যাক। দেখো এই যে ডিসি মোটরটা আছে তার ফিল্ড কোনটা, ফিল্ড হচ্ছে এটা। তাহলে ফিল্ডে তো আমরা এটা যেহেতু আমরা সেপারেটলি এক্সাইটেড ডিসি মোটর নিয়েছি, ফিল্ডে তো একটা বাইরের থেকে সাপ্লাই দেওয়া হয়েছে, ডিসি সাপ্লাই আমি ধরে নিলাম দেওয়া হয়েছে। তাহলে আমি এটাই বলছি যে এখানে সাপ্লাই ভোল্টেজ, ফিল্ডের সাপ্লাই ভোল্টেজ বা ফিল্ডের যে রেজিস্ট্যান্স, এগুলোকে আমি সমস্ত ফিক্সড রেখেছি। সমস্ত যদি ফিক্সড রাখি তাহলে ফিল্ডের মধ্যে দিয়ে যে কারেন্টটা যাচ্ছে আইএফএম, সেটা কি হবে, কনস্ট্যান্ট থাকবে। একটা জিনিস এখানে একটু সংক্ষেপে বলি যে ফিল্ডের কারেন্টকে আমরা আইএফ দিয়ে ডিনোট করি, বাট এখানে তো অ্যাকচুয়ালি দুটো ফিল্ড আছে, একটা জেনারেটরের আর একটা মোটরের, যার জন্য মোটরের ফিল্ডটাকে আইএফএম দিয়ে ডিনোট করা হয়েছে আর জেনারেটরের ফিল্ডটাকে আইএফজি দিয়ে ডিনোট করা হয়েছে। তো জেনারেটরের ফিল্ডের জন্য যখন ফ্লাক্স তৈরি হবে তাকে আমরা ফাই-জি দিয়ে ডিনোট করতে পারি, আর মোটরের ফিল্ডের জন্য যে ফ্লাক্সটা তৈরি হবে তাকে আমরা ফাই-এম দিয়ে ডিনোট করব। তো যাই হোক, যেটা আমি এখানে বলছি যে মোটরের যে ফিল্ড আছে, মোটরের ফিল্ডের সাপ্লাই ভোল্টেজ, মোটরের ফিল্ডের যে সাপ্লাই ভোল্টেজ, মোটরের ফিল্ডের যে রেজিস্ট্যান্স, এগুলো সমস্ত আমরা ফিক্স রেখেছি। তাহলে সমস্ত যদি ফিক্স থাকে তাহলে মোটরের ফিল্ডের মধ্যে দিয়ে যে কারেন্টটা যাচ্ছে সেই কারেন্টটাও কনস্ট্যান্ট হবে। তাহলে মোটরের ফিল্ডের মধ্যে দিয়ে কারেন্ট যদি কনস্ট্যান্ট হয় তাহলে মোটর যে ফ্লাক্সটা প্রডিউস করছে সেটাও কনস্ট্যান্ট হবে। দেখো সেটাই আমরা এখানটায় দেখিয়েছি যে আইএফএম হচ্ছে গিয়ে কনস্ট্যান্ট, তার জন্য ফ্লাক্সও হচ্ছে গিয়ে কনস্ট্যান্ট। এটা আমরা শুরুর থেকেই মেনটেন করছি। আর কি করছি আমরা, আমরা এই যে মোটরটা আছে এই মোটরটার আর্মেচারে যে কারেন্টটা ফ্লো হচ্ছে সেই আর্মেচারের কারেন্টের ভ্যালুকে রেটেড ভ্যালুতে ফিক্স রেখেছি। সেটাও দেখো এখানে লেখা আছে যে আইএকে আমরা রেটেড ভ্যালুতে রেখেছি। এবার আমরা যেটা করছি সেটা হচ্ছে এই যে আইএফজিটা আছে, আইএফজি মানে জেনারেটরের যে ফিল্ড কারেন্টটা আছে, জেনারেটরের ফিল্ড কারেন্টকে আমরা ভ্যারি করাচ্ছি। জেনারেটরের ফিল্ড কারেন্টকে আমরা কিভাবে ভ্যারি করাবো, জেনারেটরের ফিল্ডের সঙ্গে একটা রেজিস্ট্যান্স মানে ভ্যারিয়েবল রেজিস্ট্যান্সকে কানেক্ট করা আছে। তো ভ্যারিয়েবল রেজিস্ট্যান্সের ভ্যালুকে যদি আমরা চেঞ্জ করতে থাকি তাহলে ফিল্ডের কারেন্টও চেঞ্জ হবে, মানে আইএফজি চেঞ্জ হবে। আইএফজি চেঞ্জ হবে মানে জেনারেটরের ফিল্ড ফ্লাক্স চেঞ্জ হবে। তো যাই হোক, ধরো দেখো এখানটায় সেটাই আমরা লিখেছি যে আইএফজি ভ্যারিড। এবার একটা জিনিস দেখো, এই যে মোটরটা আছে, মোটরটা কার সাথে কাপলিং করা আছে, ডিসি জেনারেটরের সাথে কাপলিং করা আছে। যদি যদি ফিল্ডে কোনো সাপ্লাই দেওয়া না থাকে তাহলে জেনারেটরের ফিল্ড ফ্লাক্স কত হবে, 0 হবে। ফিল্ড ফ্লাক্স হলো 0। বেশ, ফিল্ড ফ্লাক্স 0 অবস্থাতে এই মোটরটা, এই যে এসি মোটরটা আছে, এটা যত স্পিডেই জেনারেটরকে ঘোরাক না কেন, আমার জেনারেটর থেকে আউটপুট ভোল্টেজ ভিটি কত হবে, 0 হবে। তার কারণ জেনারেটরে কখন ভোল্টেজ প্রডিউস হয়, যখন জেনারেটরের যে কয়েলটা আছে তার রেসপেক্টে ফ্লাক্সের চেঞ্জ হয়। তো ফ্লাক্সের চেঞ্জের জন্য আমি জেনারেটরের যে আর্মেচারটা আছে সেটা এসি মোটরের সাহায্যে ঘোরাচ্ছি, সেটা তো ঠিক। কিন্তু যদি ফিল্ডের ফ্লাক্সই 0 হয় তাহলে তো ফ্লাক্সের চেঞ্জের কোনো কোশ্চেনই আসছে না। তাহলে যখন ফ্লাক্স 0 তখন ভিটি হচ্ছে গিয়ে 0। তারপরে আমি এখানে সাপ্লাই কানেক্ট করলাম, সাপ্লাই কানেক্ট করে এই ভেরিয়েবল রেজিস্ট্যান্সটাকে আস্তে আস্তে ভ্যারি করাচ্ছি। তাহলে এখানে ফ্লাক্সের ভ্যালু যত আমি বাড়াবো, মানে কারেন্টের ভ্যালু যত আমি বাড়াবো, ফ্লাক্সের ভ্যালু তত বাড়বে।
ফ্লাক্সের চেঞ্জ তত বাড়বে, ভিটিও তত আস্তে আস্তে বাড়তে থাকবে। তো টোটাল জিনিসটাকে আমি আর একবার রিপিট করছি, যে শুরুতে আমি যদি ধরে নিই যে আইএফজির ভ্যালু 0, তাহলে ফ্লাক্স কত হবে? ফ্লাক্সও হবে 0। ফ্লাক্স যদি 0 হয়, ফ্লাক্সের চেঞ্জেরও কোনো কোশ্চেন নাই, তাহলে তখন ভিটি কত হবে? ভিটিও হবে 0। এবার আমি এখানে সাপ্লাই দিলাম এবং এই যে রেজিস্ট্যান্সটা আছে, ভেরিয়েবল রেজিস্ট্যান্সটা আছে, সেটাকে আমি ধরো ভ্যারি করাচ্ছি। ভ্যারি করিয়ে করিয়ে ফিল্ডের যে কারেন্টটা আছে আইএফজির ভ্যালুকে আমি আস্তে আস্তে বাড়াচ্ছি। তাহলে আইএফজির ভ্যালু যত বাড়বে, জি যেটা আছে জেনারেটরের ফ্লাক্সও তত বাড়বে, মানে জেনারেটরের ফিল্ডের ফ্লাক্সও তত বাড়বে। জেনারেটরের ফিল্ডের ফ্লাক্স যত বাড়বে, ফ্লাক্সের চেঞ্জও তত বাড়বে। ফ্লাক্সের চেঞ্জ যত বাড়বে, জেনারেটরের আর্মেচারে তত বেশি ভোল্টেজ জেনারেট হবে। জেনারেটরের আর্মেচারে যত বেশি ভোল্টেজ জেনারেট হবে, ভিটির ভ্যালুও তত আস্তে আস্তে বাড়তে থাকবে। সেটাই দেখো এখানটায় লেখা আছে যে ভিটি চেঞ্জেস ফ্রম 0 টু রেটেড ভ্যালু, মানে আইএফজিকে আমরা ভ্যারি করাবো। করাতে করাতে কত দূর অবধি নিয়ে যাব? ভিটির ভ্যালু যখন আমরা রেটেড ভোল্টেজের সাথে সমান হয়ে যাবে, তখন আমরা আইএফজিকে ফিক্স করে দেব। তাহলে কি কি পেলাম আমরা এখান থেকে? কি কি কন্ডিশন শুরুতে ধরে নিয়েছিলাম যেগুলোকে মেনটেন করতে হবে, সেগুলো কি কি ছিল? ফার্স্ট ছিল সেটা হচ্ছে মোটরের যে ফিল্ডের কারেন্টটা আছে আইএফএম, এটাকে আমরা কনস্ট্যান্ট রাখছি, এটাকে আমরা চেঞ্জ করছি না। তো মোটরের ফিল্ডের কারেন্টকে যদি আমরা চেঞ্জ না করি, তাহলে কি হবে? ফাই কনস্ট্যান্ট হবে। আর কি আমরা ধরে নিয়েছিলাম? যে মোটরটার আর্মেচারের মধ্যে দিয়ে যে কারেন্টটা যাচ্ছে, তাকে আমরা রেটেড ভ্যালুতে ফিক্স রেখেছি। আর কি করছি আমরা? আর যেটা করছি সেটা হচ্ছে জেনারেটরের ফিল্ডের কারেন্টকে আমরা আস্তে আস্তে, মানে সব থেকে কম ভ্যালুর থেকে আস্তে আস্তে বাড়াবো। তাহলে জেনারেটরের ফিল্ডের কারেন্টকে যদি আমরা আস্তে আস্তে বাড়াই, জেনারেটরের ফিল্ডের ফ্লাক্সও আস্তে আস্তে বাড়বে। ফিল্ডের ফ্লাক্স আস্তে আস্তে বাড়বে মানে, তাহলে ফ্লাক্সের চেঞ্জও আস্তে আস্তে বাড়বে। ফ্লাক্সের চেঞ্জ আস্তে আস্তে বাড়বে মানে জেনারেটরের আর্মেচারের ইনডিউসড ভোল্টেজও আস্তে আস্তে বাড়বে, মানে ইজিও আস্তে আস্তে বাড়বে। আর ইজিও যদি আস্তে আস্তে বাড়ে, তাহলে ভিটিও আস্তে আস্তে বাড়বে। তো এইটাকে আমরা কতক্ষণ অবধি কন্টিনিউ করব, মানে এই আইএফজিটাকে আমরা কতক্ষণ অবধি চেঞ্জ করব? ততক্ষণ অবধি চেঞ্জ করব যতক্ষণ না এই ভিটি যেটা আছে সেটা রেটেড ভ্যালুতে পৌঁছে যায়। দেখো আমরা সেই জিনিসটাকেই কিন্তু এখানটায় লিখেছি। আইএফএম কনস্ট্যান্ট যখন, ফাই কনস্ট্যান্ট, আইএকে রেটেড ভ্যালুতে রেখেছি, আইএফজিকে আমরা ভ্যারি করাচ্ছি, আর ভিটিকে আমরা 0 থেকে রেটেড ভ্যালু অবধি চেঞ্জ হচ্ছে এখানটায়। আচ্ছা, এবার আমরা জানি কি যে টর্ক, ডিসি মোটরে যে টর্কটা প্রডিউস হচ্ছে, সেই টর্ক সমান কি হয়? টর্ক ইকুয়ালস টু কে ফাই ইন্টু আইএ। কে হচ্ছে যেখানে একটা কনস্ট্যান্ট, ফাই হচ্ছে গিয়ে মোটরের ফিল্ডের যে ফ্লাক্স, আর আইএ হচ্ছে আর্মেচার কারেন্ট। এবার দেখো আমরা শুরুতে কি কি ধরে নিয়েছিলাম। আমরা শুরুতে ধরে নিয়েছিলাম মোটরের ফিল্ডের কারেন্ট কনস্ট্যান্ট, সেখান থেকে কি বেরিয়েছিল? মোটরের ফিল্ডের ফ্লাক্স কনস্ট্যান্ট, তাহলে এখানে ফাই কনস্ট্যান্ট। আচ্ছা, আর কি আছে? আইএ যেটা আছে, এটাও আমরা ধরেছিলাম কি মোটরের যে আর্মেচার কারেন্ট, সেটাকেও আমরা রেটেড ভ্যালুতে ফিক্স রেখেছি। তাহলে অবশ্যই আইএও কনস্ট্যান্ট, কারণ আইএকে আমরা চেঞ্জ করছি না। তাহলে এই যে এক্সপ্রেশনটা আছে টিই ইকুয়ালস টু কে ফাই ইন্টু আইএ, এখানে কে কনস্ট্যান্ট, ফাই কনস্ট্যান্ট, আইএও কনস্ট্যান্ট, তাহলে তিনটের গুণফল একটা কনস্ট্যান্ট হবে। তাহলে বলতে পারি টর্ক হচ্ছে গিয়ে কনস্ট্যান্ট। এই যে স্টেপ 1-এ আমরা যা যা করছি, তাতে টর্কের কিন্তু কখনো চেঞ্জ হচ্ছে না। মোটরের স্পিড যাই চেঞ্জ হোক না কেন, টর্কের কিন্তু কোনো রকম চেঞ্জ হচ্ছে না। আচ্ছা, এবার দেখা যাক পাওয়ারের কোনো চেঞ্জ হচ্ছে কি হচ্ছে না। দেখো, মোটরের এই যে মোটরটা আছে, মোটরের পাওয়ার যদি আমরা বলি, দুইভাবে বলা যেতে পারে জিনিসটাকে। এক ইনপুট পাওয়ার দিয়ে বলতে পারি,
আর 2 আউটপুট পাওয়ার দিয়ে বলতে পারি। তো মোটরের ইনপুট পাওয়ার কি? ইলেকট্রিক্যাল পাওয়ার। আচ্ছা, ইলেকট্রিক্যাল পাওয়ার সমান কি হয়? ভোল্টেজ ইন্টু কারেন্ট। ডিসির ক্ষেত্রে পাওয়ার ইকুয়ালস টু ভি ইন্টু আই। তো মোটরের ইনপুট কত? ভিটি। আর মোটরের ইনপুট কারেন্ট এটা যে কত আছে? আইএ, আর্মেচার কারেন্ট যেটা। তাহলে মোটরের ইনপুট পাওয়ার কত হবে? ইলেকট্রিক্যাল পাওয়ার ভিটি ইন্টু আইএ। এবার আইএকে তো আমরা ফিক্স রেখেছি, আইএকে কনস্ট্যান্ট রেখেছি, আর ভিটি কি হচ্ছে? 0 থেকে রেটেড ভ্যালু অবধি বাড়াচ্ছি। তাহলে এখানে পাওয়ার যেটা, ইনপুট ইলেকট্রিক্যাল পাওয়ার যেটা, সেটা কি হবে? লিনিয়ারলি চেঞ্জ হবে, কারণ একটা ফিক্সড আছে, আইএটা ফিক্সড আছে, আর ভিটি কি হচ্ছে? আমরা লিনিয়ারলি বাড়াচ্ছি। মানে এই যে জিনিসটা পি ইন ইকুয়ালস টু ভিটি ইন্টু আইএ, এটা কার মতন হবে অ্যাকচুয়ালি? ওয়াই ইকুয়ালস টু এম এক্স টাইপের হবে। এটা একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন, মানে কি চেঞ্জটা কীরকম? লিনিয়ার চেঞ্জ। তাহলে ইনপুট পাওয়ার যেটা আছে সেটা লিনিয়ারলি চেঞ্জ হচ্ছে। আউটপুট পাওয়ার দিয়ে বললেও একই হবে। দেখো, পাওয়ার ইকুয়ালস টু, যদি আউটপুট পাওয়ার নাও, পাওয়ার ইকুয়ালস টু কি? টর্ক ইন্টু ওমেগা। টাও লিখতে পারো, টিই লিখতে পারো, যা খুশি লিখতে পারো। যাই হোক, আচ্ছা অ্যাকচুয়ালি একটা জিনিস বলে দিই, আমি এখানে লসগুলোকে আপাতত কনসিডার করছি না, তাহলে জিনিসটা অনেক বেশি জটিল হয়ে যাবে, যার জন্য পাওয়ার ইকুয়ালস টু টিই ইন্টু ওমেগা বললাম। টিই মানে তো ইলেকট্রোম্যাগনেটিক টর্ক, বাট অ্যাকচুয়ালি যখন লোডের কথা বলছি বা আউটপুট পাওয়ারের কথা বলছি, তখন আমাকে শ্যাফট টর্ক নেওয়ার কথা। তো যাই হোক, পাওয়ার ইকুয়ালস টু টর্ক ইন্টু ওমেগা। তো দেখো, টর্ক তো হচ্ছে কনস্ট্যান্ট, টর্ক যদি কনস্ট্যান্ট হয় তাহলে কি হবে? পাওয়ার ভেরিজাস ওমেগা। তাহলে ওমেগার সঙ্গে পাওয়ার কিভাবে চেঞ্জ হচ্ছে? লিনিয়ারলি চেঞ্জ হচ্ছে, আমি সেটাই বলছি। তাহলে মোট কথা, এই যে আমরা স্টেপ 1 করলাম, সেখানে কি থাকছে? টর্ক সবসময়তেই কনস্ট্যান্ট থাকছে, স্পিড যাই হোক না কেন টর্ক আমার কনস্ট্যান্ট থাকবে। আর পাওয়ার, পাওয়ার দেখছি আমরা লিনিয়ার ভেরিয়েশান পাচ্ছি এর। তাহলে আমি এই স্টেপ 1কে কি বলতে পারি? স্টেপ 1কে বলতে পারি কনস্ট্যান্ট টর্ক অ্যান্ড ভেরিয়েবল পাওয়ার ড্রাইভ, এটা আমরা বলতে পারি। আচ্ছা, এবার এখান থেকে বলো তো, স্পিডের চেঞ্জ হবে না স্পিডের চেঞ্জ হবে না? এই যে আমরা ভিটিটাকে চেঞ্জ করছি, ভিটিকে 0 থেকে আমরা বাড়াতে বাড়াতে রেটেড ভ্যালুতে নিয়ে যাচ্ছি, এতে কি স্পিডের চেঞ্জ হবে না হবে না? দেখো, জিনিসটা তো খুবই সিম্পল। আমরা অলরেডি জানি যে ওমেগা, ওমেগা ভ্যারিজাস কি হয়? ইবি বাই ফাই। আর ইবি মানে কি? ভিটি মাইনাস আইএআরএ, এটা আমরা জানি। তাহলে এখানে ইবির জায়গায় আমি ভিটি মাইনাস আইএআরএ বসিয়ে দিতে পারি। তাহলে সেটা যদি আমি করি, আলটিমেটলি কি পাবো জিনিসটা? ওমেগা ভেরিজাস ভিটি মাইনাস আইএআরএ বাই ফাই। আচ্ছা, এখানে এটা কোন ফাইয়ের কথা বলা হচ্ছে? আমি তো মোটরের স্পিডের কথা বলছি, তাহলে এটা অবশ্যই মোটরের ফ্লাক্স ফাই এম। এবার দেখো, আর্মেচারের যে কারেন্ট, সেটা আমরা কনস্ট্যান্ট রেখেছি, রেটেড ভ্যালুতে ফিক্স রেখেছি। আর্মেচারের যে রেজিস্ট্যান্স, মোটরের আর্মেচারের যে রেজিস্ট্যান্স, সেটাকেও আমরা চেঞ্জ করছি না, মানে বেসিক্যালি এই পার্টটা হচ্ছে গিয়ে ফিক্সড। এদিকে ফাই এম যেটা আছে, মোটরের ফিল্ডের কারেন্টকে আমরা ফিক্স রেখেছি। তাহলে মোটরের যে ফ্লাক্স, মানে ফিল্ডের যে ফ্লাক্স, সেটাও কনস্ট্যান্ট থাকছে। তাহলে বেসিক্যালি এটাকে আমি আরও সংক্ষেপে এভাবে লিখতেই পারি যে ওমেগা ভ্যারিজাস ভিটি মাইনাস আইএআরএ, এটা আমি বলতেই পারি, যার মধ্যে আবার আইএআর এটা কনস্ট্যান্ট। এবার দেখো, ভিটিকে যদি আমি বাড়াই, ভিটিকে যদি আমি বাড়াই, ওমেগার ভ্যালু বাড়বে। ভিটিকে যদি আমি কমাই, তাহলে ওমেগার ভ্যালু কমে যাবে। তাহলে অবশ্যই ভিটি যখন চেঞ্জ হচ্ছে, মানে
জেনারেটরের ফিল্ডের যে কারেন্ট ছিল, ফিল্ডের কারেন্টকে আমরা চেঞ্জ করছিলাম। ফিল্ডের কারেন্টকে চেঞ্জ করার জন্য কি হচ্ছিল, জেনারেটরের ফ্লাক্সের চেঞ্জ হচ্ছিল। জেনারেটরের ফিল্ডের ফ্লাক্সের চেঞ্জ হওয়ার জন্য কি হচ্ছিল, জেনারেটরে যে আর্মেচার আছে সেখানে যে জেনারেটেড ইএমএফটা তৈরি হচ্ছিল সেটা চেঞ্জ হচ্ছিল। জেনারেটেড ইএমএফ যখন চেঞ্জ হচ্ছে তাহলে ভিটির ভ্যালুও চেঞ্জ হবে, তাহলে ভিটিও চেঞ্জ হলো। আর আমরা কি দেখলাম, ভিটি যদি চেঞ্জ হয়ে যায় তাহলে মোটরের স্পিডও কিন্তু চেঞ্জ হবে। তো তাহলে আমি বলতেই পারি যে ভিটি চেঞ্জ হলে আমার ওমেগা চেঞ্জ হয়ে যাচ্ছে। আর ভিটিটা কোথায় অ্যাপ্লাই করা আছে, ভিটিটা অ্যাপ্লাই করা আছে এই যে মোটরটা আছে মোটরের আর্মেচারের অ্যাক্রসে। তাহলে বেসিক্যালি মোটরের আর্মেচারের অ্যাক্রসে ভোল্টেজকে যদি আমরা চেঞ্জ করি তাহলে স্পিডের চেঞ্জ হবে। মোটরের আর্মেচারের অ্যাক্রসের ভোল্টেজ ভিটিকে যদি বাড়াই, মানে এই যে ভিটিকে যদি বাড়াই তাহলে ওমেগা কি হবে, বাড়বে। মোটরের অ্যাক্রসে মানে আর্মেচারের অ্যাক্রসের ভোল্টেজ ভিটিকে যদি কমাই তাহলে ওমেগা কমবে। এবার একটা জিনিস দেখো, ভিটিকে আমরা কোথার থেকে কততে বাড়াচ্ছি। ভিটিকে আমরা বাড়াচ্ছি 0 থেকে বাড়াচ্ছি রেটেড ভ্যালু পর্যন্ত। ভিটিকে আমরা বাড়াচ্ছি 0 থেকে রেটেড ভ্যালু পর্যন্ত। তাহলে ওমেগার ভ্যালুও 0 থেকে কত অবধি বাড়বে, রেটেড ভ্যালু অবধি বাড়বে। 0 থেকে রেটেড ভ্যালু অবধি বাড়বে। আর রেটেড ভ্যালুকে আমরা কি বলি, বেস স্পিড বলি। তাহলে এখানে আমরা কি করলাম, আর্মেচারের মানে মোটরের যে আর্মেচারটা আছে তার অ্যাক্রসের ভোল্টেজকে 0 থেকে রেটেড ভ্যালু অবধি চেঞ্জ করছি। তার জন্য মোটরের যে স্পিড ওমেগা বা ওমেগা এম যাই বলো, মোটরের যে স্পিড সেটা 0 থেকে বেস স্পিড অবধি আমরা ভ্যারি করাতে পারছি। তাহলে ওয়ার্ড লিওনার্ড মেথডের যে ফার্স্ট স্টেপ ছিল সেখানে আমরা মোটরের আর্মেচারের অ্যাক্রসের ভোল্টেজকে চেঞ্জ করে মোটরের স্পিডকে 0 থেকে রেটেড স্পিড বা বেস স্পিড পর্যন্ত ভ্যারি করাতে পারছি, বা আরও সংক্ষেপে বলতে গেলে বেস স্পিডের নিচে আমরা মোটরের স্পিডকে কন্ট্রোল করছি। এটা গেল আমাদের ওয়ার্ড লিওনার্ড মেথডের স্টেপ 1। এবার আসবো আমরা স্টেপ 2। স্টেপ 2তে আমরা কি করব, আর্মেচারের যে কারেন্ট আছে মোটরের সেটাকে রেটেড ভ্যালুতেই রাখবো। আর কি করব, ভিটিকে কনস্ট্যান্ট রাখবো। চলো ছবিতে দেখা যাক। মোটরের মধ্যে দিয়ে আর্মেচারের যে কারেন্ট ছিল সেটাকে আমরা রেটেড ভ্যালুতে রাখছি, মানে স্টেপ 1এও আমরা আইএকে রেটেড ভ্যালুতে রেখেছিলাম, স্টেপ 2তেও আইএকে রেটেড ভ্যালুতেই রাখবো, কোনো রকম চেঞ্জ করব না। আর কি করছি, স্টেপ 1এ ভিটিকে আমরা 0 থেকে রেটেড ভ্যালু অবধি চেঞ্জ করেছিলাম, বাট স্টেপ 2তে ভিটিকে আমরা কোনো রকম চেঞ্জ করছি না, ভিটিকে কনস্ট্যান্ট রাখছি। আচ্ছা, ভিটিকে কনস্ট্যান্ট রাখছি, এটার থেকে আমরা কি বলতে পারি, ভিটি তখনই কনস্ট্যান্ট থাকবে যখন আমি জেনারেটরের যে ফ্লাক্স এটার কোনো রকম চেঞ্জ করব না। আর জেনারেটরের ফ্লাক্স চেঞ্জ করব না এটা কখন পসিবল, যখন আমি জেনারেটরের যে ফিল্ড কারেন্ট আছে সেটাকে আমরা যদি চেঞ্জ না করি তাহলে ফ্লাক্সে চেঞ্জ হবে না। মানে জিনিসটাকে সিম্পলভাবে এভাবেও বলা যেতে পারে যে স্টেপ 1এ আমরা জেনারেটরের ফিল্ডের কারেন্টকে চেঞ্জ করাচ্ছিলাম বলে জেনারেটরের ফিল্ড ফ্লাক্স চেঞ্জ হচ্ছিল, যে কারণে ভিটি চেঞ্জ হচ্ছিল। বাট স্টেপ 2তে আমরা জেনারেটরের ফিল্ডের কারেন্টকে চেঞ্জ করব না, তাহলে জেনারেটরের ফিল্ড ফ্লাক্সও চেঞ্জ হবে না, জেনারেটরের যে টার্মিনাল ভোল্টেজ ভিটি সেটা চেঞ্জ হবে না, ভিটি ফিক্স থাকবে। আর জেনারেটরের টার্মিনাল ভোল্টেজ যেটা, সেটাই তো হচ্ছে গিয়ে মোটরেরও টার্মিনাল ভোল্টেজ, মানে জেনারেটরের যেটা আউটপুট ভোল্টেজ সেটাই তো মোটরের ইনপুট ভোল্টেজ। তাহলে এখানে মোটরের ইনপুট ভোল্টেজ বা মোটরের আর্মেচারের অ্যাক্রসে যে ভোল্টেজটা আমরা অ্যাপ্লাই করছি সেটা আমরা কোনো রকম চেঞ্জ করছি না। স্টেপ 1এ কী ছিল আর স্টেপ 2তে কী ছিল দুটোকে কম্পেয়ার করো। স্টেপ 1এ আর্মেচারকে মানে মোটরের আর্মেচার কারেন্টকে আমরা কনস্ট্যান্ট রেখেছিলাম রেটেড ভ্যালুতে।
স্টেপ টুতেও আমরা মোটরের আর্মেচারের কারেন্টকে কনস্ট্যান্ট রাখছি, রেটেড ভ্যালুতে কোনো চেঞ্জ করছি না। স্টেপ ওয়ানে জেনারেটরের ফিল্ডের যে কারেন্ট ছিল, জেনারেটরের ফিল্ডের কারেন্টকে আমরা চেঞ্জ করছিলাম, যার জন্য কী হচ্ছিল, ভিটির ভ্যালু চেঞ্জ হচ্ছিল। কিন্তু স্টেপ টুতে জেনারেটরের ফিল্ডের কারেন্টকে আমরা চেঞ্জ করব না, তাহলে জেনারেটরের আউটপুট ভোল্টেজও চেঞ্জ হবে না। এই অবধি ক্লিয়ার? স্টেপ ওয়ানে করেছিলাম কি, মোটরের যে ফিল্ডের কারেন্ট ছিল, মানে এই যে এটা মোটরের ফিল্ডের কারেন্টকে আমরা চেঞ্জ করিনি, বাট স্টেপ টুতে মোটরের ফিল্ডের কারেন্টকে আমরা চেঞ্জ করব, মানে মোটরের ফিল্ড ফ্লাক্সকে আমরা চেঞ্জ করব। চলো দেখা যাক সেটা। দেখো সেটাই লেখা আছে যে মোটরের আর্মেচার কারেন্ট, ভিটি টার্মিনাল ভোল্টেজ, এগুলোকে আমি চেঞ্জ করছি না। মোটরের যে ফিল্ডের কারেন্ট সেটাকে আমি চেঞ্জ করছি, কি করছি, বাড়াচ্ছি। মোটরের ফিল্ডের কারেন্টকে আমি কমাচ্ছি, মানে বেসিক্যালি মোটরের ফিল্ডের রেজিস্ট্যান্সকে বাড়াচ্ছি। মোটরের যে ফিল্ডের কারেন্টটা আছে এটাকে আমি কি বললাম, কমাচ্ছি। তো মোটরের ফিল্ডের কারেন্টকে কখন কমানো পসিবল, যখন এই ভ্যারিয়েবল রেজিস্ট্যান্সের ভ্যালুটা বাড়াবো। তার মানে সেকেন্ড স্টেপে আমরা মোটরের ফিল্ডের যে রেজিস্ট্যান্স আছে সেটার সাথে যে ভ্যারিয়েবল রেজিস্ট্যান্সটা কানেক্ট করছি তার ভ্যালুকে বাড়াচ্ছি, তার জন্য আমার মোটরের ফিল্ড কারেন্টটা কমছে। তার মানে অ্যাকচুয়ালি মোটরের যে মোটরের ফিল্ড ফ্লাক্স সেটা কমবে, সেটাই ওখানটায় লেখা আছে। তাহলে ফিল্ড ফ্লাক্সকে আমি কমাচ্ছি। আর আমরা কি জানি, টর্ক ইকুয়ালস টু হয় কে ফাই এম ইন্টু আইএ। এখানে আইএ কে আমরা তো কনস্ট্যান্ট রেখেছি, কে হচ্ছে একটা কনস্ট্যান্ট, ফাই এমকে কী করছি, কমাচ্ছি। তাহলে টর্ক কী হবে, টর্কও ডিক্রিজ করবে। আর ডিক্রিজ করছে এখানটায় তাহলে টর্কটা। আর এর আগেরটাই কি ছিল, আগেরটাই যেটা ছিল স্টেপ ওয়ানে টর্ক ছিল কনস্ট্যান্ট, আর এখানে কি হচ্ছে, যে টর্কটা আমরা পাচ্ছি মোটরের সেটা ডিক্রিজিং, মানে মোট কথা চেঞ্জ হচ্ছে, ভ্যারি করছে। যদি তুমি পাওয়ারের কথা বলো, একই রকমভাবে পাওয়ারকে তো আমরা দুইভাবে বলতে পারি, ইনপুট পাওয়ার দিয়ে বলতে পারি কিংবা আউটপুট পাওয়ার দিয়ে বলতে পারি। ইনপুট পাওয়ার যদি বলো মোটরের ইনপুট পাওয়ার কি হবে, ভিটি। আউটপুট পাওয়ার ইনপুট পাওয়ার যেটা মোটরের যে ইনপুট পাওয়ার সেটা কি ধরনের পাওয়ার, ইলেকট্রিক্যাল পাওয়ার সমান কি হয় ডিসিতে, ভোল্টেজ ইন্টু কারেন্ট। ভোল্টেজ কত, ভিটি, কারেন্ট হচ্ছে আমার আর্মেচার কারেন্ট আইএ। ভিটিকে আমরা তো কনস্ট্যান্ট রেখেছি এখানটায় সেকেন্ড স্টেপে, আইএকে তো দুটো স্টেপেই কনস্ট্যান্ট রেখেছি, তাহলে ভিটি ইন্টু আইএ দুটোই আমার যে গুণফল সেটাও একটা কনস্ট্যান্ট হবে। তাহলে ইনপুট পাওয়ার হচ্ছে গিয়ে কনস্ট্যান্ট, ইনপুট পাওয়ার যদি কনস্ট্যান্ট হয় তাহলে আউটপুট পাওয়ারও কনস্ট্যান্ট হবে। আউটপুট পাওয়ারকে আমি যদি টর্ক ইন্টু ওমেগা দিয়ে লিখি সেটাও কনস্ট্যান্ট হবে। ইনপুট পাওয়ারকে আমি ভ্যারি করাচ্ছি না, তাহলে কি আউটপুট পাওয়ারও আমার ভ্যারি হবে না, আউটপুট পাওয়ারও কনস্ট্যান্ট। তাহলে আমি স্টেপ টুতে কি পেলাম, স্টেপ টুতে পেলাম টর্ক চেঞ্জ হচ্ছে কিন্তু পাওয়ার কনস্ট্যান্ট থাকছে, যার জন্য স্টেপ টুকে আমরা বলবো কনস্ট্যান্ট পাওয়ার অ্যান্ড ভ্যারিয়েবল টর্ক ড্রাইভ। আর স্টেপ ওয়ানকে কি বলেছিলাম, যেহেতু এখানে টর্ক চেঞ্জ হচ্ছিল এখানে স্টেপ ওয়ানে যেহেতু টর্ক কনস্ট্যান্ট ছিল তাই একে কনস্ট্যান্ট টর্ক, আর পাওয়ার যেহেতু চেঞ্জ হচ্ছিল তাই একে ভ্যারিয়েবল পাওয়ার ড্রাইভ বলেছিলাম। আর এখানে হচ্ছে ঠিক তার উল্টোটা। স্টেপ ওয়ানে আমরা এটা ডিসকাস করেছি যে কে বিলো বেস স্পিড কী করে আমরা জিনিসটাকে অপারেট করছি। এবার স্টেপ টুতে আমাদেরকে দেখতে হবে যে মোটরটাকে আমরা বেস স্পিডের নিচে অপারেট করছি না বেস স্পিডের ওপরে অপারেট করছি। দেখো আমরা স্পিড কন্ট্রোলের যে মেথডগুলো পড়েছিলাম সেখানে সেকেন্ড মেথডটা ছিল ফিল্ড ফ্লাক্স কন্ট্রোল। তো ফিল্ড ফ্লাক্স কন্ট্রোলে কি দেখেছিলাম, আমরা মোটরকে বেস স্পিডের থেকে বেশি স্পিডে অপারেট করাচ্ছি। তো ওয়ার্ড-লিওনার্ড মেথডের যে স্টেপ টুতে তো আমরা ফিল্ড ফ্লাক্সকেই চেঞ্জ করছি, তাহলে অবশ্যই ফিল্ড ফ্লাক্সকে চেঞ্জ করে মোটরকে আমরা বেস স্পিডের ওপরেই অপারেট করব, কারণ জিনিসটা তো একদম সিম্পল।
ওমেগা ভ্যারিজ কি হয়, ইবি বাই ফাই। তো এখানে ফাই এর ভ্যালু ডিক্রিজিং, ফাই কমাচ্ছি, তাহলে ওমেগার ভ্যালু কী হবে, বাড়বে, বেস স্পিডের থেকে বাড়বে অবভিয়াসলি। তাহলে এখানে স্টেপ 2 যেটা আছে সেখানে আমরা মোটরটাকে অ্যাবাভ বেস স্পিডে তার স্পিড কন্ট্রোল করছি। এবার আমরা পাওয়ার ভার্সেস স্পিড আর টর্ক ভার্সেস স্পিডের একটা গ্রাফ প্লট করব। তো সেটার জন্য কন্ডিশানগুলো একে একে দেখা যাক। ফার্স্টে আসা যাক কেস 1। কেস 1 মানে স্টেপ 1 আমরা যেটা পড়লাম, স্টেপ 1-এ কী পড়েছিলাম, দেখো স্টেপ 1-এ পড়েছিলাম টর্ক হচ্ছে গিয়ে কনস্ট্যান্ট, স্পিড যাই হোক না কেন টর্ক হচ্ছে কনস্ট্যান্ট, সেটা আমরা দেখেছিলাম সেখানটায়। আমি কি বলছি, পাওয়ার ভার্সেস স্পিড আর টর্ক ভার্সেস স্পিডের একটা গ্রাফ টানতে চাইছি আমি। তো এই বরাবর যদি আমি স্পিড নিই আর এই বরাবর যদি আমি টর্ক নিই, তাহলে দেখো টর্ক তো হচ্ছে গিয়ে কনস্ট্যান্ট, স্পিড যাই হোক না কেন, তাহলে আমরা কীরকম গ্রাফ পাবো, আমরা একটা এরকম প্যারালাল লাইন পাবো। কার সাথে প্যারালাল লাইন, ওমেগার যে অ্যাক্সিসটা আছে তার সাথে প্যারালাল লাইন পাবো। এটা তো গেল টর্কের। আর যদি পাওয়ারের কথা বলি তাহলে কি হবে, দেখো পাওয়ারকে তো আমি বললাম যে ইনপুট পাওয়ার দিয়েও দেখানো যেতে পারে, আউটপুট পাওয়ার দিয়েও দেখানো যেতে পারে, কিন্তু যেহেতু আমরা যে গ্রাফটা প্লট করছি এখানে সেটা মানে স্পিডের রেসপেক্টে, তাহলে এখানে আউটপুট নিতে হবে, কারণ মোটরের যে আউটপুট সেখানে আমরা মেকানিক্যাল আউটপুট পাই, সেখানেই ওমেগাটা থাকে। তাহলে পাওয়ার ভার্সেস ওমেগা যদি আমরা প্লট করতে চাই, এই যে পি ইকুয়ালস টু টর্ক ইন্টু ওমেগা, এখানটায় ওমেগা, দেখো ওমেগা আর পি একে অপরের সঙ্গে ডিরেক্টলি প্রপোর্শনাল। কেন, কারণ টর্ক তো হচ্ছে গিয়ে কনস্ট্যান্ট। তাহলে এই যে ইকুয়েশানটা এটা কার মতন, ওয়াই ইকুয়ালস টু এম এক্সের মতো। তাহলে কি হবে, আমরা এরকম একটা স্ট্রেট লাইন পাবো। আচ্ছা, এখানে কিন্তু আমি আবার বলে রাখি, আউটপুট পাওয়ারের যদি কথা বলা হয়, আউটপুট পাওয়ার মানে শ্যাফট পাওয়ার। তো শ্যাফট পাওয়ার মানে হয় শ্যাফট টর্ক ইন্টু ওমেগা। বাট আমরা যেহেতু এখানে কোনো রকম লস কনসিডার করছি না, শ্যাফট টর্কে ইলেকট্রোম্যাগনেটিক টর্ক বা আর্মেচার টর্কের সঙ্গে তার ম্যাগনিটিউডকে সমান ধরে নিয়েই আমরা এগোচ্ছি। তো তার জন্য দেখো যে গ্রাফটা আমরা পেয়েছিলাম সেটা কী ধরনের গ্রাফ পেলাম, এ স্ট্রেট লাইন পাসিং থ্রু দ্য অরিজিন। তাহলে চলো এইটুকু ফার্স্টে ড্র করে নেওয়া যাক। দেখো এই বরাবর আমরা স্পিডের অ্যাক্সিস নিয়েছি আর এই বরাবর টর্ক আর ওমেগা নিচ্ছি। তাহলে ফার্স্টে টর্কের জন্য গ্রাফটা আঁকা যাক। দেখো বলেছিলাম টর্ক কী হবে, প্যারালাল লাইন হবে। এটা হচ্ছে গিয়ে আমার টর্কের গ্রাফ। কার সাথে প্যারালাল লাইন, স্পিড অ্যাক্সিসের সাথে প্যারালাল লাইন, কারণ কি কনস্ট্যান্ট স্পিড পাই। আচ্ছা, আর কি দেখছি, পাওয়ার ড্র করব, পাওয়ারের গ্রাফটা ড্র করব ওমেগার রেসপেক্টে। পাওয়ার কি দেখলাম, অরিজিন দিয়ে পাস করা একটা স্ট্রেট লাইন হবে। দেখো পাওয়ার যেটা সেটা অরিজিন দিয়ে পাস করা একটা স্ট্রেট লাইন হবে। কি বলেছিলাম আমরা স্টেপ 1-এ, দেখো লেখা ছিল কনস্ট্যান্ট টর্ক অ্যান্ড ভেরিয়েবল পাওয়ার ড্রাইভ, কনস্ট্যান্ট টর্ক অ্যান্ড ভেরিয়েবল পাওয়ার ড্রাইভ অ্যান্ড বিলো বেস স্পিড, মানে বেস স্পিডের থেকে কম স্পিডের জন্য। তাহলে চলো সেটা এবার কার্ভে রিপ্রেজেন্ট করে নেওয়া যাক। দেখো এই যে পোর্শনটুকু পেলাম, এই পোর্শানে মানে এই যে পোর্শনটুকু ডটেড লাইনের বাঁ দিকে যতটুকু আছে, এই পোর্শানে দেখো টর্ক হচ্ছে গিয়ে কনস্ট্যান্ট, দেখতেই পাচ্ছ টর্ক কনস্ট্যান্ট, আর পাওয়ার কি হচ্ছে, ভ্যারি করছে। তাহলে এইটুকু পোর্শান হচ্ছে আমার কনস্ট্যান্ট টর্ক আর ভেরিয়েবল পাওয়ার ড্রাইভ। আর এই যে পোর্শানটা, এটা কোন পোর্শানের জন্য, স্টেপ 1-এর জন্য। স্টেপ 1-এ আমরা কি করেছিলাম, ভিটিকে ভেরি করিয়েছিলাম। ভিটি মানে কার অ্যাক্রসে অ্যাপ্লাই ছিল, মোটরের আর্মেচারের অ্যাক্রসে। তাহলে এই মেথডটা কী ছিল, বেসিক্যালি আর্মেচার ভোল্টেজ কন্ট্রোল, যার জন্য দেখো লেখা আছে আর্মেচার ভোল্টেজ কন্ট্রোল। আর আর্মেচার ভোল্টেজ কন্ট্রোল মেথডে আমরা কি করছিলাম, মোটরের স্পিডকে বেস স্পিডের থেকে কম স্পিডে ভ্যারি করাচ্ছিলাম। তাহলে আপ টু এই অবধি হচ্ছে গিয়ে, দেখো আপ টু এই লাইনটা অবধি টর্ক কি আছে, কনস্ট্যান্ট আছে, আর পাওয়ার হচ্ছে ভ্যারি করছে। তাহলে এই লাইনটা
এখানে যে এক্স অ্যাক্সিসের সঙ্গে বা স্পিড অ্যাক্সিসের সাথে যে পয়েন্টটা আমরা পাচ্ছি সেটা কাকে ডিনোট করবে? বেস স্পিডকে ডিনোট করবে। এর থেকে এদিকে যদি যাই তাহলে বেস স্পিডের থেকে কম স্পিড পাচ্ছি, তাহলে বেস স্পিডের থেকে কম স্পিডেই তো আমরা অপারেট করাচ্ছিলাম স্টেপ 1-এ বা আর্মেচার ভোল্টেজ কন্ট্রোল মেথডে। তো সেটা হয়ে গেল, আমার গ্রাফের এটুকু পোর্শন কমপ্লিট হয়ে গেল। এবার স্টেপ 2-র জন্য গ্রাফ ড্র করা যাক, সেটাকে কেস 2 হিসাবে এখানে দেখানো হয়েছে। তো কেস 2-তে আমাদের পাওয়ার হচ্ছে গিয়ে কনস্ট্যান্ট, কারণ পাওয়ার তো আমি দেখিয়েছিলাম কি ভিটি ইন্টু আইএ, ইনপুট পাওয়ারের যদি কথা বলো। ভিটিকে তো আমরা কনস্ট্যান্ট রেখেছি কেস 2 এর ক্ষেত্রে, মানে স্টেপ 2-তে, আর আর্মেচার কারেন্টকে তো সবসময়তেই কনস্ট্যান্ট রাখছিলাম। তাহলে পাওয়ার, ইনপুট পাওয়ার কনস্ট্যান্ট, ইনপুট পাওয়ার কনস্ট্যান্ট মানে বেসিক্যালি আউটপুট পাওয়ারও কনস্ট্যান্ট, লসগুলোকে আমি কনস্ট্যান্টই ধরে নিচ্ছি। তাহলে পাওয়ার যদি কনস্ট্যান্ট হয়, আমরা যদি স্পিডের রেসপেক্টে ড্র করতে চাই, তাহলে কি হবে? একটা প্যারালাল লাইন হবে এক্স অ্যাক্সিসের সঙ্গে ওমেগা অ্যাক্সিসের সাথে। দেখো সেটাই এখানে দেখানো আছে। এই অবধি পেয়ে গেলাম আমাদের হচ্ছে গিয়ে বেস স্পিড এই অবধি। স্টেপ 2 যখন করছি অ্যাবাভ বেস স্পিড করছি, তাহলে দেখো বেস স্পিডের থেকে বেশি স্পিডে হচ্ছে কি পাওয়ার যেটা আছে সেটা এক্স অ্যাক্সিসের সাথে প্যারালাল লাইন, তার মানে কি পাওয়ারটা কনস্ট্যান্ট। এবার আসা যাক টর্কের কথায়। আমরা জানি কি ওমেগা ভেরিজেস ইবি ডিভাইডেড বাই ফাই এম। ইবি মানে কি ভিটি মাইনাস আইএআরে, যেগুলো আমরা ডিসি মোটর যখন পড়েছিলাম সেখানে কেভিএল অ্যাপ্লাই করেই পেয়েছি। তো যাই হোক, আর আমরা কি জানি টর্ক ইকুয়ালস টু কে ফাই এম ইন্টু আইএ। এখানে কে কনস্ট্যান্ট, আইএ যেটা সেটাও কনস্ট্যান্ট, আইএকে তো রেটেড ভ্যালুতে রেখেছি, তাহলে টর্ক ভেরিজেস কী হবে? ফাই এম হবে। তাহলে বেসিক্যালি এই যে ইকুয়েশানটা ছিল ওমেগা ভ্যারিজেস ভিটি মাইনাস আইএআরএ বাই ফাই এম তো ফাই এমের জায়গায় আমি কি বসাতে পারি? এখান থেকে ফাই এমের জায়গায় টিই বসিয়ে দিতে পারি। তাহলে এখানে ফাই এমের জায়গায় আমি বসিয়ে দিলাম টিই। তাহলে আলটিমেটলি কী পেলাম? ওমেগা ভেরিজেস ভিটি মাইনাস আইএআরএ ডিভাইডেড বাই টিই। স্টেপ 2-তে ভিটিকে আমরা কনস্ট্যান্ট রাখছি, আর্মেচারের রেজিস্ট্যান্স কোথাও চেঞ্জ করছি না, আইএকে রেটেড ভ্যালুতে কনস্ট্যান্ট রাখছি, তার মানে বেসিক্যালি ওপরের টোটালটাই হচ্ছে গিয়ে কনস্ট্যান্ট। ওপরের টোটালটা যদি কনস্ট্যান্ট হয় তাহলে ওমেগা কী হবে? ইনভার্সলি প্রপোর্শনাল উইথ টিই। তার জন্য দেখো লেখা আছে ওমেগা ভেরিজেস 1/TE। এখানে যে ইকুয়েশানটা আমরা পাচ্ছি সেটা কার সাথে সিমিলার? সেটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলার সাথে সিমিলার। রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলার ইকুয়েশান হয় এক্স ওয়াই ইকুয়ালস টু সি স্কোয়ার, এটার সঙ্গে আমাদের সিমিলার। তাহলে এর জন্য যে গ্রাফটা আমরা পাবো সেটা হচ্ছে কি একটা রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা হবে। মানে বেসিক্যালি এটা যদি ওমেগা হয় আর এটা যদি আমাদের টর্ক হয়, তাহলে অবভিয়াসলি গ্রাফটা হবে কীরকম? এরকম হবে। তাহলে এখানে আমরা সেটাকেই ড্র করেছি। দেখো দেখো টোটাল জিনিসটা তো আমরা বেস স্পিডের থেকে বেশি স্পিডে করছি, তাহলে বেস স্পিড থেকে আমরা নিয়ে নিলাম একটা রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলার গ্রাফ নিয়ে নিলাম। তাহলে এটা হচ্ছে কি কোন প্রসিডিওর? ফিল্ড ফ্লাক্স কন্ট্রোল প্রসিডিওর, কারণ স্টেপ 2-তে তো আমরা মোটরের ফ্লাক্সকে চেঞ্জ করছিলাম, তাহলে এটা হচ্ছে কি ফিল্ড ফ্লাক্স কন্ট্রোল মেথড। তাহলে এইটুকু পোর্শানে আমরা কি দেখলাম? আর্মেচার ভোল্টেজ কন্ট্রোলে টর্ক কনস্ট্যান্ট, পাওয়ার ভেরিয়েবল। আর ফিল্ড ফ্লাক্স কন্ট্রোলে কি দেখলাম? পাওয়ার কনস্ট্যান্ট, টর্ক ভেরিয়েবল। আর এই যে পয়েন্টটা পেলাম এটা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম স্পিড, এটা হচ্ছে মোটরটার ম্যাক্সিমাম স্পিড। তাহলে এই গেল হচ্ছে আমাদের ওয়ার্ড লিওনার্ড মেথড। ওয়ার্ড লিওনার্ড মেথডের সাহায্যে তাহলে আমরা দুটো জিনিস পাশাপাশি করতে পারছি। আমরা আর্মেচার ভোল্টেজ কন্ট্রোল মেথডের মাধ্যমে মোটরকে বেস স্পিডের থেকে কম স্পিডে তার স্পিডকে কন্ট্রোল করতে পারছি, বেস স্পিডের নিচে তার স্পিডকে কন্ট্রোল করতে পারছি। আর ফিল্ড ফ্লাক্স কন্ট্রোল মেথডের সাহায্যে আমরা মোটরকে বেস স্পিডের থেকে বেশি স্পিডে অপারেট করাতে পারছি, মানে বেস স্পিডের থেকে বেশি স্পিডে মোটরটার স্পিড কন্ট্রোল আমরা করতে পারছি। তার মানে ওয়ার্ড লিওনার্ড মেথডের সাহায্যে একই সাথে আমরা কনস্ট্যান্ট টর্ক, ভেরিয়েবল পাওয়ার
আর কনস্ট্যান্ট পাওয়ার ভেরিয়েবল টর্ক, দুই ধরনের ড্রাইভই আমরা করতে পারছি। তাই এটা গেল আমাদের ওয়ার্ড লিওনার্ড মেথড।